প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন, তোমাদেরকে আলমগীর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আমি আজ রসায়ন নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায়ের পরমাণুর আকার নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আমাদের যারা এবার এসএসসি পরীক্ষার্থী আসো তাদের নতুন সিলেবাস দিয়েছে। তো সেই নতুন সিলেবাস অনুসারে আমাদের চতুর্থ অধ্যায়টি সিলেবাসের আঙ্গিকে মানে সিলেবাসে আছে। তো আমি সেই চতুর্থ অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস সেটা হলো পরমাণুর আকার, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্মে যে পরমাণুর আকার নিয়ে আলোচনা, সেই আকার নিয়ে আমি আলোচনা করব। এখান থেকে আমরা শর্টকাট কতগুলো এমসিকিউ করার চেষ্টা করব। তো আমার আকার নিয়ে আলোচনার আজ প্রথম পর্বে আমি শুধুমাত্র পরমাণুর আকারটা পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয়, মানে কিভাবে পার্থক্যটা হয়, আকারটা কেমন হয়, সেটা নিয়ে আলোচনা করব। তো যারা এসএসসি ক্যান্ডিডেট আসো তাদের ফাইনাল প্রস্তুতি হিসাবে আমি রসায়ন প্রথম পর্বের আজ পরমাণুর আকার নিয়ে আলোচনা করব। তো আমরা জানি রসায়নে 1 থেকে 118টি মৌল আছে, এতটি মৌল আছে। তো এতটি মৌলের 118টি মৌলের আকার নির্ণয় করা আমাদের জন্য অত্যন্ত দুঃসাধ্য, কষ্টসাধ্য। সেজন্য আমরা যদি মৌলের পর্যায়ের ক্ষেত্রে আকারের কিভাবে পরিবর্তন হয় এবং গ্রুপের ক্ষেত্রে কিভাবে আকারের পরিবর্তন হয় সেটা নিয়ে যদি আমরা জানতে পারি বা সেটা আমি জানি, তাহলে আমরা মোটামুটিভাবে একটা মৌল এবং অন্য একটা মৌলের মধ্যে আকারের যে পরিবর্তনটা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। তো এজন্য আমরা এই পরমাণুর আকার পর্যায়ের ক্ষেত্রে একরকম হবে এবং গ্রুপের ক্ষেত্রে একরকম হবে এবং সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো পরমাণুর আকার বলতে আমরা আগে কি বুঝি সেটা আমরা আগে দেখি নেই। তো পরমাণুর আকার, পরমাণু তো আমরা অণু খালি চোখে দেখতে পাই না। তো অণু চেয়েও কিন্তু পরমাণু আরও ছোট। পরমাণু মানে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, পরম অর্থ অতি আর অণু অর্থ ক্ষুদ্র। তো পরমাণু এত ছোট যে পরমাণুকে খালি চোখে আমরা দেখতে পাই না। সুতরাং তার আকার, অর্থাৎ পরমাণুর আকার বলতে যে পরমাণু এত ছোট, তার আকারটাতে নির্ণয় করা খুব সহজে সম্ভব হয় না। সেজন্য পরমাণু আকার বলতে মূলত বোঝাচ্ছে যে একটি পরমাণুর নিউক্লিয়াস হতে একটি পরমাণু, এটা যদি একটা পরমাণু হয় তা এটা যদি তার নিউক্লিয়াস হয়, তো এই নিউক্লিয়াস হতে অন্য একটি পরমাণুর নিউক্লিয়াস পর্যন্ত, এই নিউক্লিয়াসের দূরত্ব, এই দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ আর পরমাণুর ব্যাসার্ধ অথবা পরমাণুর আকার একই জিনিস। তো একটি পরমাণুর নিউক্লিয়াস হতে সবচেয়ে কাছে যে পরমাণুটি আছে, সেই পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তো আমরা কিন্তু একটি পরমাণুর এই যে নিউক্লিয়াস হতে তার কক্ষপথ পর্যন্ত দূরত্বকে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বলি না, কারণ এই পরমাণুর এই যে আকারটা নির্ণয় করা, মানে এটা এত ছোট যে এর আকার নির্ণয় করা সম্ভব হয় না। সেজন্য একটু দূরবর্তী, মানে এই পরমাণুর পাশে যে পরমাণুটি আছে সেই পরমাণুর খুব কাছাকাছি যে পরমাণুটি আছে সেই পরমাণুর নিউক্লিয়াস পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই পরমাণু এবং এই পরমাণুর নিউক্লিয়াস পর্যন্ত দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। তো মোটামুটি আমরা পরমাণুর আকারটা আমরা ক্লিয়ার হলাম। তো পরমাণুর আকার আবার একটা আমরা জানি, পরমাণুর কেন্দ্রে এটা যদি হয় পরমাণু, তো এটা যদি হয় নিউক্লিয়াস, আর টোটাল পরমাণুটি যদি হয় এরকম, তো এই পরমাণুর নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যা থাকে। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। তো এই প্রোটন আর নিউট্রন একসাথে থাকায়, পরমাণুর নিউক্লিয়াসে থাকায় পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা একটু বেশি হয় কার চেয়ে? ইলেকট্রনের চেয়ে। পরমাণুর কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ইলেকট্রন আবার নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে। এটা আমরা বোর পরমাণু তত্ত্ব থেকে বা রাদারফোর্ডের পরমাণু তত্ত্ব থেকে আমরা জানি যে ইলেকট্রন আবার তার নিজের কক্ষপথেও ঘোরে। তো এই ইলেকট্রন আর এই জায়গায় নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো নিউক্লিয়াসে যেহেতু প্রোটন
আর নিউট্রন সংখ্যা থাকে, দুইটি সংখ্যা থাকে, সুতরাং এর আকর্ষণটা বেশি হয়, এর আকর্ষণটা বেশি হয়, বেশি। এই আকর্ষণটা বেশি কারছে, এই আকর্ষণটা বেশি বা প্রোটন প্লাস নিউট্রনের আকর্ষণটা গ্রেটার দেন ইলেকট্রনের আকর্ষণ, ইলেকট্রনের আকর্ষণ। কেন? কারণ আমরা জানি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যা, পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। অর্থাৎ যখন পরমাণু অবস্থায় থাকে তখন তার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। আর এর সাথে প্রোটনের সাথে আবার নিউট্রন যুক্ত থাকায় প্রোটনের আকর্ষণ ক্ষমতাটা একটু বেশি বেড়ে যায়। সেই কারণে এই আকর্ষণ ক্ষমতা বেশি বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাও একটু বেড়ে যায়। সে কারণে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে ইলেকট্রনকে নিউক্লিয়াস নিজের দিকে টান দেয়, আকর্ষণ করে, একে টেনে নিয়ে আসার চেষ্টা করে। যেহেতু নিউক্লিয়াস প্লাস চার্জ আর ইলেকট্রন মাইনাস চার্জ, তো এই প্লাস এবং মাইনাস পরস্পর আকর্ষণ করবে এবং এই প্লাস চার্জের আকর্ষণের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে সরে আসবে। তো সেক্ষেত্রে এই ইলেকট্রন যদি কিছুটা সরে আসে তাহলে তার করিডোর, অর্থাৎ কক্ষপথ, যে চলার যে পথটা, এই পথটা ছোট হয়ে আসে, এই পথটা ছোট হয়ে আসে। এই আকর্ষণ ক্ষমতা যত বাড়বে তার কক্ষপথটা ছোট হতে থাকবে, ততই পরমাণুর দেখো নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্বটা ছোট হচ্ছে, তার মানে এর আকারটা ছোট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এখনো আমার এই পরমাণুর আকারটা বুঝতে পারোনি বা কিভাবে নিউক্লিয়াস প্রোটন ইলেকট্রনকে কেন আকর্ষণ করে আর আকর্ষণটা নিউক্লিয়াসের কেন বেশি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমার কমেন্টগুলো পড়বো এবং আমার আজকের ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার দিও। তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো পর্যায়ের ক্ষেত্রে কিভাবে পরমাণুর আকারটা পরিবর্তিত হয়। অর্থাৎ একই পর্যায়ের যদি ভিন্ন ভিন্ন মৌল থাকে সেক্ষেত্রে পরমাণুর আকারটা কিভাবে পরিবর্তিত হয়। তো আমরা জানি দ্বিতীয় পর্যায়ের একটি আঁকি আমি, দ্বিতীয় পর্যায়ে 2 নম্বর দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আমাদের মৌলগুলো আমরা লেখার চেষ্টা করি। তো দ্বিতীয় পর্যায়ে প্রথম আছে লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তো সবশেষে ফ্লোরিন, তারপরে আছে আমার নিয়ন। তো নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস সেহেতু নিয়নটা আমরা আলোচনা না আনি, আর আলোচনা আনলেও আমাদের কোনো সমস্যা নাই নিয়ন। তো আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তো বোরনের পারমাণবিক সংখ্যা 5, 6, 7, 8, 9, 10। তো এটা একই পর্যায়ের কতগুলো মৌল, একই পর্যায়ের যতই দেখো আমরা বাম থেকে ডানে যাচ্ছি, অর্থাৎ বাম থেকে ডানে আমরা যতই যাব, দেখো লিথিয়াম 3, পারমাণবিক সংখ্যা এখানে 3, পারমাণবিক সংখ্যা 3 অর্থাৎ প্রোটন সংখ্যাও 3। তো লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, তো ইলেকট্রন সংখ্যাও 3। আর বেরিলিয়ামের ক্ষেত্রে বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হয়ে যাচ্ছে 4, ইলেকট্রন সংখ্যা 4। বোরনের প্রোটন সংখ্যা 5, ইলেকট্রন সংখ্যা 5। তো দেখো আমি এই 3টি মৌল নিয়ে আলোচনা করলে তোমরা বাকিগুলো বুঝতে পারবা। তো লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 5, অর্থাৎ আমরা যতই একই পর্যায়ের যতই বাম থেকে ডানে যাচ্ছি ততই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, যদি আমরা এই পাশটা মুছে দেই, দেখো আমরা যদি
এই পাশটা মুছে আমরা লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন নিয়ে আলোচনা করি, তাহলে লিথিয়ামের কেন্দ্রে দেখো, এই লিথিয়াম এর কেন্দ্রে আমাদের 3টা প্রোটন আছে, 3টা প্রোটন আছে এবং এর কক্ষপথেও 3টা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে আমাদের আর একটা ইলেকট্রন আছে। তো আমরা একটু আগে বলছি পরমাণুর আকার বলতে যে প্রোটন ইলেকট্রনকে টান দেবে নিজের দিকে। তো লিথিয়ামের 3টে প্রোটন, এই যে নিউক্লিয়াসের ক্ষমতা 3টে প্রোটন থাকার কারণে ক্ষমতা যদি তার 3 হয়, ইলেকট্রন যেহেতু 3টে ইলেকট্রন আছে, তো 3টে ইলেকট্রনের ক্ষমতা প্রোটনের সমান কিন্তু না, প্রোটনের আকর্ষণ ক্ষমতা একটু বেশি। তো এর সাথে যদি বেরিলিয়াম যদি আমরা আঁকি, এটা তো লিথিয়াম, বেরিলিয়াম যদি আঁকি, তা বেরিলিয়ামের কেন্দ্রে 4টি ইলেকট্রন আছে আর বহিস্থ কক্ষপথে প্রথমে আছে 2টি, তারপরে আছে 2টি, এই একটা, এই একটা। তো দেখো এখানে 4টা প্রোটন 4টা, আর আমার ইলেকট্রন আবার 4টা। এখানে প্রোটন আছে 3টা, ইলেকট্রন আছে 3টা। তো এর এই যে 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে টান দিলে যতটা কাছে আসবে, 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে টান দিলে তার চেয়ে কম কাছে আসবে। এই 3টা প্রোটনে 3টা ইলেকট্রনকে টান দিলে যতটা কাছে আসবে, এই 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে টান দিলে তার চেয়ে বেশি কাছে আসবে। কেন কাছে আসবে? কারণ আমি এখান থেকে প্রোটন আর এই প্রোটনের মধ্যে ডিফারেন্স পাচ্ছি 1। লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে প্রোটন ডিফারেন্স পাচ্ছি, প্রোটন ডিফারেন্স পাচ্ছি 1। আবার ইলেকট্রন ডিফারেন্স পাচ্ছি 1। তো এই প্রোটন এবং এই ইলেকট্রনের মধ্যে ডিফারেন্স মাত্র 1। তো দেখো এই একটা প্রোটনের আকর্ষণ ক্ষমতা, এই প্রোটনের আকর্ষণ, এই একটা প্রোটনের আকর্ষণ কিন্তু একটা ইলেকট্রনের আকর্ষণের চেয়ে একটু বেশি। কেন বেশি? কারণ আমরা বলছি একটু আগে যে প্রোটনের আকর্ষণ ক্ষমতা ইলেকট্রনের চেয়ে বেশি। তো এই একটা প্রোটন এক্সট্রা যুক্ত থাকায় এই প্রোটনের আকর্ষণ ক্ষমতা, একটা প্রোটনের আকর্ষণ ক্ষমতা এই যে একটা ইলেকট্রন এক্সট্রা আছে তার চেয়ে কিন্তু একটু বেশি আছে। যার কারণে এই একটা প্রোটন এক্সট্রা যুক্ত থাকার কারণে ওই যে ওর যে আকর্ষণ ক্ষমতাটা অনেক বেশি থাকে। আমি এইটা অনেক সময় আমার শিক্ষার্থীদের বোঝানোর জন্য আমি এটা ছেলে এবং মেয়ে দিয়ে বোঝাই। তো একটা দড়ি, এই একটা একটা দড়ি মনে করো, তো দড়ি ধরে দেখো, এই দড়ির ওই পাশতে তোমরা 3টা মেয়ে স্টুডেন্ট টান দিচ্ছ, আর দড়ির এই পাশে যে পাশে এই এই পেনটার খাপ আছে সেই পাশে এই পাশ দিয়ে 3টা ছেলে দড়ি টান দিচ্ছে। এই কলমটা মাঝখানে বাঁধা, দড়ির মাঝখানে বাঁধা। তো এখানে যতটা দড়িটা টান দিলে মেয়েরা যতটা কাছে আসবে, তার চেয়ে যদি 4টা ছেলে যদি একটা দড়িতে টান দেয় আর 4টা সেই একই দড়ির আর এক প্রান্তে যদি 4টা মেয়ে টান দেয়, তাহলে কিন্তু আর একটু বেশি এই চারটাতে যে দড়িতে 4টা ছেলে টান দিচ্ছে সেই দড়িটা একটু বেশি কাছের দিকে আসবে। কারণ তুমি যে একটা ছেলে যে বেশি যুক্ত করেছো তার কিন্তু ক্ষমতা ওই একটা মেয়ের চেয়েও বেশি। তো এই কারণে কিন্তু একটু বেশি কাছের দিকে সরে আসবে। অর্থাৎ যত প্রোটন সংখ্যা বাড়বে তত কিন্তু টানটা বেশি হবে, আকর্ষণ ক্ষমতাটা বেশি হবে, ইলেকট্রনের টানটা বেশি হবে, তো তত বেশি কাছে আসবে। তো এখানে দেখো প্রোটন 3টা, এখানে প্রোটন 4টা, তার মানে একটা প্রোটন এক্সট্রা থাকা এর কিন্তু টানটা আরও বেশি, সেজন্য এর আকারটা একটু ছোট হবে। লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আকারটা একটু ছোট হবে। আবার দেখো বোরন যখন হবে তখন দেখো বোরনের এই কেন্দ্রে কিন্তু 5টা বোরনের কেন্দ্রে 5টা প্রোটন, আর বহিস্থ কক্ষপথে কিন্তু প্রথমে 2টা আর তারপরে 3টা, 1 2 আর এই 1 3। তো বোরনের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ছোট হবে। কেন ছোট হবে? কারণ এখানে দেখো এই লিথিয়ামে 3টা আছে, বোরনে কিন্তু প্রোটন আছে 5টা। যত প্রোটন বেশি হবে তত আকর্ষণ ক্ষমতাও বেশি হবে, ইলেকট্রনগুলো তত বেশি কেন্দ্রের দিকে সরে আসবে। কেন্দ্রের দিকে সরে আসলে তার আকারটা বা করিডোরটা ছোট হয়ে যাবে। তো লিথিয়াম যতটা বড় তার চেয়ে বেরিলিয়াম আরও ছোট, বোরন আরও ছোট, এরপরে কার্বন আরও ছোট হবে, অক্সিজেন নাইট্রোজেন আরও ছোট, অক্সিজেন তার চেয়ে ছোট। সবচেয়ে পর্যায় সারণীতে ছোট মৌল হলো ফ্লোরিন। পর্যায় সারণীতে সবচেয়ে ছোট মৌল হবে ফ্লোরিন।
এটা গেল পর্যায়ের ক্ষেত্রে, অর্থাৎ একই পর্যায়ের যতই বাম থেকে ডানে যাওয়া হবে ততই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, আর পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে বাইরের কক্ষপথে একটা করে ইলেকট্রন সংখ্যাও বাড়বে, প্রোটন যত বাড়বে তত ইলেকট্রন বাড়বে। আর এই ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা একটু প্রোটনের চেয়ে কম হওয়ার কারণে, প্রোটনের চেয়ে ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা কম হওয়ার কারণে ইলেকট্রন ফোটনের আকর্ষণে নিউক্লিয়াসের দিকে সরে আসবে, যেই সরে আসবে সেই কিন্তু তার আকারটা ছোট হয়ে যাবে। এটাই কিন্তু মূল থিম। অর্থাৎ পর্যায়ের ক্ষেত্রে যতই বাম থেকে ডানে যাব ততই আকার ছোট হবে। এখন আসি আমরা গ্রুপের ক্ষেত্রে আকারটা কেমন হবে। তো আশা করি তোমরা অবশ্যই পর্যায়ের ক্ষেত্রে আকারটা বুঝতে পারছো। তো এবার আমি তোমাদেরকে দেখাবো গ্রুপের ক্ষেত্রে আকারটা কেমন হবে। তো একই গ্রুপের ওপর থেকে যখন নিচে আসবো, মনে করো আমার 1 নম্বর গ্রুপ নিয়ে আলোচনা করি। একের এ বা 1 নম্বর গ্রুপ। আমি প্রথম আছে হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন আমি কালো কলম দিয়ে লেখার চেষ্টা করছি। আইটেম লিথিয়াম, সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম, আরবি, সিজিয়াম, সিএস, এফ, আর ফ্রান্সিয়াম। তো দেখো আমি যতই একই গ্রুপের ওপর থেকে নিচে যাচ্ছি, যতই একই গ্রুপের ওপর থেকে নিচে যাব ততই দেখো এর পারমাণবিক সংখ্যা 1 ছিল, এর পারমাণবিক সংখ্যা 3, এর 11, এর পটাশিয়ামের 19, রুবিডিয়ামের 37, সিজিয়ামের 55, আর 86 মেবি। তো যাই হোক, তো আমি হাইড্রোজেনের চেয়ে লিথিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা বেশি আছে। তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, আমি একটু আগে বলছি, পারমাণবিক সংখ্যা যত বাড়বে তত কিন্তু প্রোটন সংখ্যাও বাড়বে। আর প্রোটনের আকর্ষণ ক্ষমতা ইলেকট্রনের চেয়েও বেশি। অর্থাৎ প্রোটনের আকর্ষণ মানে ইলেকট্রনকে টেনে আনবে, প্রোটন কিন্তু ইলেকট্রনকে টেনে আনবে, ইলেকট্রন কিন্তু প্রোটনকে টেনে নিয়ে যাবে না। তো দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, লিথিয়ামের কিন্তু 3। সেক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, আর লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আমার হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে প্রোটনের সংখ্যা বেশি। তো প্রোটন সংখ্যা বেশি বলে এর আকারটাও ছোট হওয়ার কথা। তো এখানে কিন্তু ছোট হয় না, কি হয়, এখানে কিন্তু বড় হয়ে যায়, আকারটা বড় হয়ে যায়। কেন বড় হয়ে যায় সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো হাইড্রোজেন যখন হবে তখন এই যে একটা পারমাণবিক সংখ্যা, এটা নিউক্লিয়াস। তো হাইড্রোজেনের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আর লিথিয়াম যখন হবে, লিথিয়ামের 3, এই তার নিউক্লিয়াস। তো এখানে দেখো এই প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আবার এসে যাচ্ছে একটা ইলেকট্রন। তো দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এই একটাই কক্ষপথ, যে কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। কিন্তু লিথিয়াম 3, পারমাণবিক সংখ্যা যখন 3 তখন তার প্রোটন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আমাদের হিসাবে প্রোটন সংখ্যা যার বেশি তার পরমাণুর আকার তার কম, কারণ প্রোটনের আকর্ষণ ক্ষমতা বেশি। তো এখানে সেটা হচ্ছে না, কারণ প্রোটনের আকর্ষণে ইলেকট্রনগুলো ঠিকই কাছে আসতেছে। অর্থাৎ এর দেখো একটা কক্ষপথ যখন আসে, এর তখন একটা কক্ষপথ, অর্থাৎ তুমি মনে করো এই কক্ষপথটা নাই। তো এই কক্ষপথ যখন নাই, এখানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। তো 3টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের কক্ষপথে 3টা ইলেকট্রন থাকবে, কখনো 2টা ইলেকট্রন থাকবে না। তো এখানে যখন 2টা ইলেকট্রন থাকবে তখন কিন্তু এর আকার ছোট। এই হাইড্রোজেনের চেয়ে লিথিয়ামের আকার তখন ছোট হবে যখন 2টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে তো দ্বিতীয় কক্ষপথ আছে, অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে নতুন করে আরেকটা কক্ষপথ যুক্ত আসছে। এই যে নতুন করে এই যে কক্ষপথটা যুক্ত আসছে, এই একটা ইলেকট্রনের জন্য এই কারণে, শুধুমাত্র এই কক্ষপথ যুক্ত হওয়ার কারণে গ্রুপের ক্ষেত্রে কিন্তু আকারটা ছোট হয় না, তখন আকারটা হয়ে যায় বড়। অর্থাৎ তুমি যখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, দেখো সোডিয়াম 11। তো এই লিথিয়ামের সাথে তুলনা করো সোডিয়াম 11কে। তো এখানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, একটা। দ্বিতীয় কক্ষপথ 8টা ইলেকট্রন।
তো এই দ্বিতীয় কক্ষপথ যখন এই দুইটা কক্ষপথ, তখন এর সোডিয়ামের এই যে দুটা কক্ষপথ তখন কিন্তু ছোট হবে, কিন্তু আর একটা নতুন করে একটা ইলেকট্রন, এই যে সোডিয়াম 11, এখানে হয়ে গেছে আমার 10টা ইলেকট্রন, 8টা এক্সট্রা ইলেকট্রন থাকার কারণে এই যে নতুন একটা কক্ষপথ সংযোজিত হচ্ছে। এই যে সংযোজিত হওয়ার হার, কক্ষপথ সংযোজনের হার, এই যে কক্ষপথ সংকুচিত হওয়ার হারের চেয়ে অনেক বড় হয়ে যায়, যে কারণে কক্ষপথ এই সংযোজিত হয়েছে বলে এর আকারটা ছোট না হয়ে বড় হয়ে যায়। অর্থাৎ তুমি শুধু মনে রাখবা, একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে একটা করে নতুন করে কক্ষপথ যুক্ত হয়, আর এই কক্ষপথ যুক্ত হওয়ার কারণে পরমাণুর আকারটা ছোট না হয়ে বড় হয়ে যায়। অর্থাৎ ওপর থেকে নিচে যতই যাব তত পরমাণুর আকার বড় হতে থাকবে। এটাই মূলত গ্রুপের ক্ষেত্রে মেন যে কারণ, বড় হওয়ার মেন যে কারণ, সেই কারণ। সেই অনুযায়ী আমার হাইড্রোজেনের চেয়ে লিথিয়ামের আকার বড়, লিথিয়ামের চেয়ে সোডিয়ামের আকার বড়, কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু এখানে দেখো লিথিয়াম 3, পারমাণবিক সংখ্যা এখানে সোডিয়ামের 11, তারপরেও কিন্তু একটা নতুন কক্ষপথ বেশি হওয়ার কারণে এর আকারটা বড় হয়ে যাচ্ছে। এর চেয়ে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবচেয়ে বেশি পর্যায় সারণীতে, টোটাল পর্যায় সারণীতে সবচেয়ে বড় মৌল হলো ফ্রান্সিয়াম, আর সবচেয়ে পর্যায় সারণীতে ছোট মৌল হলো ফ্লোরিন। এই যে লিথিয়ামের গ্রুপে 2 নম্বর পর্যায়ের লিথিয়ামের গ্রুপের এই যে 17 নম্বর গ্রুপের একটা মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কেন বড়? তাহলে আমি এখানে এঁকে দিচ্ছি, দেখো। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ফ্লোরিনের তোলা আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমি হাইড্রোজেনের আকার ছোট, তো হাইড্রোজেনের চেয়ে আরও ছোট বেশি হিলিয়াম। তো হাইড্রোজেন আর হিলিয়াম, এই হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে হিলিয়ামের আকারটা নিয়ে আলোচনা করলাম না। হাইড্রোজেনের চেয়ে এর আকার, লিথিয়ামের আকার বড়, লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আকার বড়, বেরিলিয়ামের আকার ছোট, বেরিলিয়ামের চেয়ে বোরনের আকার ছোট, বোরনের চেয়ে কার্বনের আকার ছোট, কার্বনের চেয়ে নাইট্রোজেনের আকার ছোট, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আকার ছোট, অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিনের চেয়ে আবার কিন্তু ক্লোরিনের আকার বড়, কারণ একই গ্রুপের মৌল। তো ওপর থেকে যত নিচে যাবো তত আকার বড় হবে। তো লিথিয়ামের আকার যতটা বড়, বেরিলিয়ামের আকার তার চেয়ে ছোট। সবচেয়ে এই পর্যায়ে সবচেয়ে ছোট মৌল ফ্লোরিন, এবং ফ্লোরিনের চেয়ে কিন্তু বড় ক্লোরিন। ক্লোরিনের চেয়ে আবার দেখো, ক্লোরিনে নাইট্রোজেন, এখানে আছে অক্সিজেন ও সালফার আছে, তো এখানে আছে ফসফরাস, এখানে আছে সিলিকন, এখানে আছে সোডিয়াম, এতে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম আছে, এখানে ম্যাগনেসিয়াম, আর এখানে আছে অ্যালুমিনিয়াম। তো ক্লোরিন, এই ফ্লোরিনের চেয়ে ক্লোরিন আকার বড়, ক্লোরিনের চেয়ে কিন্তু সালফারের আকার আবার ছোট, কারণ ক্লোরিনের চেয়ে সালফারের আকার কিন্তু আরও বড়। যতই এদিকে আসবে ততই আকার বড় হবে, এদিকে গেলে আকার ছোট, এটা ছোট, ওপর থেকে নিচে গেলে আকার বড়। ঠিক আছে? তো এই ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, তার চেয়ে এইটা বড়। তো আমি এটা গিটার দান দিলাম। ক্লোরিনের চেয়ে আবার কিন্তু সালফারের আকার কি হবে? সালফারের আকার বড় হবে, অর্থাৎ এটি বড়, তার চেয়ে বড় ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তার চেয়ে কিন্তু সোডিয়াম বড়, আবার সোডিয়ামের চেয়ে পটাশিয়াম বড়। এভাবে সবচেয়ে বড় মৌল ফ্রান্সিয়াম। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হবে, আর ওপর থেকে নিচে গেলে আকার বড় হবে। তোমরা যদি পরমাণুর আকারটা মনে রাখতে পারো, তাহলে বাকি যে ধর্মগুলো আছে, পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, তড়িৎ বিভব, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এগুলো সবই তোমরা বলতে পারবা। শুধুমাত্র তোমরা যদি পরমাণুর আকারটা মনে রাখতে পারো, তাহলে বাকিগুলো তোমরা করতে পারবা, এবং ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে করাবো। আজ এ পর্যন্ত, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো তোমরা যদি না বুঝতে পারো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা, এবং আমার ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ সকলকে। আলমগীর একাডেমির পক্ষ থেকে আবারও তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।